সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কলেজ ক্লাসের শিডিউল অনুযায়ী আজকে আমার সাথে হচ্ছে নন মেজর ক্লাস, নন মেজরদের ক্লাস। আর সেক্ষেত্রে নন মেজর ক্লাস মূলত হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে যে সকল বিভাগের স্টুডেন্টরা হচ্ছে নন মেজর সাবজেক্ট হিসেবে পরিসংখ্যান নিয়েছে তাদের টপিকের সাথে বা তাদের কোর্সের সাথে আজকে আমার ক্লাসটা হবে। ঠিক আছে। আর এক্ষেত্রে নন মেজর যে ডিপার্টমেন্টগুলো নন মেজর হিসেবে পরিসংখ্যান নিয়েছে তাদের মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, হচ্ছে গণিত এবং হচ্ছে ভূগোল বিভাগ। ঠিক আছে। তোমরা যারা এই তিনটা বিভাগের শিক্ষার্থীরা আছো, যারা নন মেজর হিসেবে হচ্ছে পরিসংখ্যান নিয়েছো, তাদেরই হচ্ছে আমি আজকে ক্লাস নিব। সেক্ষেত্রে প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। ঠিক আছে। তো আমাকে তোমরা হয়তো এমনিতে কলেজে হয়তো দেখেছো, তো আজকে অনলাইনে তোমাদের সাথে আমার দেখা হলো। তো যদি অনলাইনে না হয়ে যদি হচ্ছে কলেজে ক্লাসগুলো হতো, হয়তো তোমাদের পড়াতে আরেকটু সুবিধা হতো বা তোমাদের জিনিসগুলো তোমাদের সামনে উপস্থাপন করা বা বোঝানো বিষয়গুলো হয়তো আরেকটু হচ্ছে ইজি হতো। তো যাই হোক, সেটা ব্যাপার না। এখন যেহেতু আমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এখন সব ক্লাস অনলাইনে হয়ে গেছে, তো তোমরা হচ্ছে চেষ্টা করবে এই অনলাইনে যে 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 জিনিসগুলো আমি পড়াচ্ছি সেগুলোই হচ্ছে একটু আত্মস্থ করে নেওয়ার বা হচ্ছে নিজের হচ্ছে একটু পড়াশোনা করে নেওয়ার। ঠিক আছে। তো এখন বলে নিচ্ছি যে আমি তোমাদেরকে কোন কোর্সটা পড়াবো। তোমাদের হচ্ছে যারা নন মেজর পরিসংখ্যান নিয়েছো তাদের মূলত দুটো কোর্স আছে। একটা হচ্ছে কোড 101 এর ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, আর হচ্ছে 102 নাম্বার কোডের যেটা হচ্ছে প্রবাবিলিটির উপরে। ঠিক আছে। আচ্ছা, তো 101 নাম্বার কোর্স অর্থাৎ ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, এটার উপরে আজকে আমি ক্লাস দিব। তো আমি আজকে হয়তো কিছু টপিক পড়াবো, পরবর্তীতে হয়তো আমার ক্লাস তোমরা আরো পাবে। তো এছাড়াও পাশাপাশি তোমরা পরিসংখ্যান বিভাগের আরো শিক্ষকদের ক্লাসও হচ্ছে তোমরা পাবে, যারা হচ্ছে তোমাদের এই দুইটা কোর্সের বিভিন্ন টপিকের উপরে ক্লাসগুলো হচ্ছে নেবে। ঠিক আছে। তো হচ্ছে তোমরা যখন যেই শিক্ষকই ক্লাস নিন না কেন, যে কোর্সের উপরে ক্লাস নিবে, যে তারা তো অবশ্যই সেই টপিকগুলো উল্লেখ করে দিবে যে এই টপিক, বা হচ্ছে বলার সময় তো হয়তো বলবে যে এই টপিকের হচ্ছে এটা। তো তোমরা অবশ্যই সেই সিলেবাস, তোমাদের সিলেবাসের সাথে সেই টপিক মিলিয়ে হচ্ছে সেভাবে হচ্ছে স্টাডিগুলা হচ্ছে চালিয়ে যাবে। ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসের স্লাইডে চলে যাই, অর্থাৎ আজকে যা পড়বো আমরা সেটা একটু দেখে ফেলি বা পড়া শুরু করে দিই। আচ্ছা, প্রথমে আমি বলেছি যে স্ট্যাটিস্টিক্স নন মেজর যারা আছো তাদের 101 নাম্বার কোর্স অর্থাৎ ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর উপরে হচ্ছে আমি ক্লাস নিব। তো এটার যে সিলেবাস আছে, এই সিলেবাসে প্রথমেই যে টপিকটা রয়েছে অর্থাৎ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর হচ্ছে উপরে এর অন্তর্গত কিছু টপিক হচ্ছে আজকে আমি তোমাদেরকে হচ্ছে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডেফিনিশন অফ স্ট্যাটিস্টিক্স, অথবা অর্থাৎ হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে যে স্ট্যাটিস্টিক্স মূলত হচ্ছে একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ডেটা কালেকশন, ডেটা ডেটা কালেকশন, ডেটা ম্যানিপুলেশনও বলতে পারো, বা হচ্ছে তোমার মানে হচ্ছে মোট কথা হচ্ছে ডেটাকে রিসাইজ করা আর কি, যেটা ডেটা কালেকশন, ডেটা ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন, তারপরে যেটা আছে হচ্ছে ডেটা অ্যানালাইসিস, এবং সর্বশেষে সে ডেটার উপরে হচ্ছে মন্তব্য করা, কনক্লুশন, ড্রয়িং কনক্লুশন অন ডেটা। ঠিক আছে। তো মূলত এই যে আমার হচ্ছে টোটাল প্রসেসটা, এটাকে আমরা হচ্ছে পরিসংখ্যান হিসেবে বলবো। ঠিক আছে, বা স্ট্যাটিস্টিক্স হিসেবে ডিফাইন করব। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন তোমরা হয়তো ভাবতে পারো যে এই যে পুরো প্রসেস, এটা কিরকম হলো, বিষয়টা এটা কি বিষয়টা? ডেটা কালেক্ট করা হলো, ডেটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন হলো, ডেটা কালেকশন হলো, ডেটা রিপ্রেজেন্টেশন হচ্ছে, আবার ডেটা অ্যানালাইসিস হচ্ছে, কিভাবে কি হচ্ছে। তো একটা উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে বলতে চাই যে ধরে নাও যে একটা জেলাতে আমরা হচ্ছে যে ওই জেলার বার্ষিক গড় ধান উৎপাদন, ঠিক আছে, বার্ষিক গড় ধান উৎপাদন কত, এটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি বা এটা সম্পর্কে আমরা মন্তব্য করতে চাচ্ছি।
সেক্ষেত্রে আমার প্রথমে কাজ কি হবে, প্রথমেই আমি এই ধান উৎপাদনের সম্পর্কিত তথ্যগুলো কৃষকদের কাছ থেকে নিব, যেটা হচ্ছে আমার ডেটা কালেকশন। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে তারপরে যেটা হয়েছে, এই যে আমরা ডাটাটা কালেকশন করলাম, এই ডাটাতে দেখা যাবে হয়তো কোনো অপ্রাসঙ্গিক তথ্য থাকবে বা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ কোনো তথ্য থাকবে না, এরকম কিছু হচ্ছে বিষয় তোমাদের থেকেই যাবে। সেক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা দূরীভূত করার চেষ্টা করব। এক্ষেত্রে এটাই হচ্ছে তোমার ডাটা ম্যানিপুলেশন বা ডাটা রিসাইজ করা, যেটা হচ্ছে বলা হয়ে থাকে। জাস্ট ডাটাকে হচ্ছে তোমার একটু হচ্ছে উপযোগী করা, অ্যানালাইসিসের জন্য বা হচ্ছে তোমার তোমার কাজের জন্য উপযোগী করে তৈরি করা। তারপরে যে ধাপটি আসছে সেটা হচ্ছে তোমার ডেটা রিপ্রেজেন্টেশন। এই যে আমি ডাটা কালেক্ট করলাম, ডাটা থেকে অপ্রয়োজনীয় জিনিস দূর করলাম, তারপরে এই ডাটাটাকে এখন আমরা কি করব, উপস্থাপন করব। সেটা হতে পারে টেবুলার ফর্মে, হতে পারে সেটা তোমার গ্রাফিক্যাল ফর্মে। ঠিক আছে, যেন আমরা এট এ গ্ল্যান্স দেখে বুঝতে পারি যে আসলে ওই জেলাতে ধান উৎপাদনের কিরকম, কোন অংশে, ওই জেলার কোন অংশে কিরকম ধান উৎপাদনে কিরকম কি হচ্ছে, সব যেন আমরা হচ্ছে এট এ গ্ল্যান্সে একটা ওভারভিউ পেতে পারি। তো আমার হচ্ছে ডাটা কালেকশন গেল, হচ্ছে ডাটা ম্যানিপুলেশন গেল, ডাটা রিপ্রেজেন্টেশনও হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে টুলগুলো আছে বা যে হচ্ছে সূত্রগুলা বা যে হচ্ছে জিনিসগুলো আছে, আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে টুলগুলা, ঠিক আছে, সেগুলো ব্যবহার করে সেখানে আমরা সেই যে সূত্র আছে সেই সূত্রে আমার যে ডাটা সেটের মানগুলো, এগুলো হচ্ছে আমরা ব্যবহার করে হচ্ছে আমরা একটা মান বের করবো। সেই মানটাই হবে এবং সেই মানটার উপর বেস করে আমরা একটা হচ্ছে কনক্লুশন ড্র করবো বা হচ্ছে একটা মন্তব্য করব। ঠিক আছে, তো এই যে মন্তব্য করলাম, আমার কাজটা কিন্তু শেষ। তখন আমরা বলতে পারলাম যে হ্যাঁ, সর্বশেষে আমরা এই ডিসিশনে আসলাম যে অমুক জেলার বার্ষিক গড় ধান উৎপাদন হচ্ছে 1000 মেট্রিক টন। ঠিক আছে, সাপোজ এই যে এই পুরো প্রসেসটা, এই যে ডাটা কালেকশন করলাম, ডাটা ম্যানিপুলেশন করলাম, ডাটা হচ্ছে তোমার কি রিপ্রেজেন্টেশন করলাম, তারপর ডাটাটাকে অ্যানালাইসিস করলাম এবং অ্যানালাইসিসের পরে অ্যানালাইসিসের উপর বেস করে হচ্ছে আমরা অ্যানালাইসিস থেকে প্রাপ্ত মানের উপর বেস করে হচ্ছে মন্তব্য করলাম বা কনক্লুশন ড্র করলাম। এই পুরো প্রসেসটাই হচ্ছে তোমার পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, আলটিমেটলি পরিসংখ্যান হচ্ছে তোমার কিছু সংখ্যার অবতারণা। ঠিক আছে, এই যে আমরা বলেছি যে গড় উৎপাদন 100 মেট্রিক টন, একটা সংখ্যার অবধারণা কিন্তু আমরা এখানে করেছি। ঠিক আছে, আচ্ছা, তো সেক্ষেত্রে স্ট্যাটিস্টিশিয়ানরা বিভিন্ন শব্দ প্রদান করেছেন স্ট্যাটিস্টিক্সে। তার মধ্যে আরি ফিশার একজন আছেন, যাকে বলা হয় পরিসংখ্যানের জনক। আরি ফিশার হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞা দিতে গিয়ে হচ্ছে বলেছেন যে আলটিমেটলি এটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সেরই একটা হচ্ছে ব্রাঞ্চ, যেটা কিনা অবজারভেশনাল ডাটার উপরে হচ্ছে অ্যাপ্লাই করা হয়। অবজারভেশনাল ডাটা বলতে হচ্ছে এই যে তথ্য আমরা কালেক্ট করেছিলাম সেটাকেই বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা চলে যাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রায়শই আমরা পরীক্ষার প্রশ্নগুলোতে দেখি যেরকম ভাবে প্রশ্ন আছে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তো আমরা এখন স্ট্যাটিস্টিক্স এর বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। আচ্ছা, প্রথমে যে বৈশিষ্ট্যটার কথা উল্লেখযোগ্য যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মূলত আমরা নিউমেরিক্যাল ফর্মে প্রকাশ করে থাকি। স্ট্যাটিস্টিক্স মাস্ট বি এক্সপ্রেসড ইন নিউমেরিক্যাল ফর্ম, অর্থাৎ একটা সংখ্যার মাধ্যমে তোমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা প্রকাশ পাবে। যেমন বলেছি যে ওই অঞ্চলের হচ্ছে বা ওই জেলার হচ্ছে গড় ধান উৎপাদন হচ্ছে 100 মেট্রিক টন। ঠিক আছে, এই যে আমরা কিন্তু একটা সংখ্যার মাধ্যমে নিউমেরিক্যাল ফর্মে প্রকাশ করেছি। আচ্ছা, এরপরে যে বৈশিষ্ট্যটা আমাদের হচ্ছে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স কোনো একটা সংখ্যা নিয়ে ডিল করে না, এটা এগ্রিগেট অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ সংখ্যার সমষ্টি নিয়ে হচ্ছে ডিল করে। কিরকম, এই যে দেখো আমরা যে নিউমেরিক্যাল ফর্মে প্রকাশ করেছি, হ্যাঁ এটা একটা সংখ্যা, কিন্তু এটা মূলত কিন্তু অনেকগুলো সংখ্যার একটা সম্মিলন হচ্ছে এখানে প্রকাশ করছে। যেমন আমরা যে বলেছি যে গড় উৎপাদন 100 মেট্রিক টন, এই 100 সংখ্যা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল জনের, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির বা হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল কৃষকের কিন্তু হচ্ছে তোমার মান প্রকাশ করছে না। এটা কিন্তু অনেক কৃষকের হচ্ছে একটা সম্মিলিত
হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু প্রকাশ করছে। ঠিক আছে, যে এই যে 100 মানটা পেয়েছি, এটা কিন্তু আমরা বাকি যে সব তথ্য আছে সেই সব তথ্যগুলোর উপর বেস করে স্ট্যাটিস্টিক্যাল টুলের সূত্রে ব্যবহার করে সবগুলা মান ব্যবহার করেই কিন্তু ম্যাক্সিমাম মান ব্যবহার করেই কিন্তু হচ্ছে আমরা অবশেষে এই মানটা পেয়েছি ক্যালকুলেট করে। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাগ্রিগেট অফ ইন্ডিভিজুয়ালস, হচ্ছে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ছাড়া। ওকে, আচ্ছা, তারপরে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে যে যে এই যে আমার স্ট্যাটিস্টিক্স, যে এই যে আমরা বলেছি যে গড় উৎপাদন হচ্ছে 100 মেট্রিক টন, ঠিক আছে, এটা কিন্তু আমার হচ্ছে বিভিন্ন র্যান্ডম কজ দ্বারা হচ্ছে প্রভাবিত হতে পারে। অর্থাৎ এক বছরে দেখা গেল যে ওই জেলায় গড় উৎপাদন 100 মেট্রিক টন, পরের বছরে দেখা গেল ওই জেলায় গড় উৎপাদন হচ্ছে তোমার 80 বা 90 মেট্রিক টন হয়ে গেল। কেন এই যে চেঞ্জ হচ্ছে, কেন হচ্ছে? এটা হচ্ছে কিছু র্যান্ডম কজ দ্বারা প্রভাবিত হচ্ছে। এই যে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, এটা কিছু র্যান্ডম কজ দ্বারা প্রভাবিত হচ্ছে। এই র্যান্ডম কজ হতে পারে তোমার যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, এই যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে যে র্যান্ডম কজগুলোর কারণে কিন্তু আমার দেখো প্রভাব কিন্তু পড়ছে, আমার ধান উৎপাদন কমে গিয়ে সেক্ষেত্রে আমার হচ্ছে গড় ধান উৎপাদনের সংখ্যাটা কমে গেছে জেলার। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার একটা বৈশিষ্ট্য। তারপরে যে বৈশিষ্ট্যটা আমরা আছি যে এটা মূলত হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ মন্তব্য করার ক্ষেত্রে। ইনফারেন্স বলতে বোঝাচ্ছে হচ্ছে পরিসংখ্যানিক মন্তব্য। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স মানে হচ্ছে পরিসংখ্যানিক মন্তব্য। পরিসংখ্যানিক মন্তব্য করার জন্য কিন্তু হচ্ছে পরিসংখ্যান ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে যে বৈশিষ্ট্যটা আমার আছে সেটা হচ্ছে যে তোমার যে পরিসংখ্যানে আমি যে তথ্যগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু অবশ্যই একটা আরেকটার সাথে প্রাসঙ্গিক হতে হবে। যেমন এখন যদি আমি ধান উৎপাদনের কথা বলছি, এখন যদি ধান উৎপাদনের ইনফরমেশনের ভিতরে আমি হচ্ছে আমার প্লেন ভাড়া বা হচ্ছে অন্য যে কোনো ইনফরমেশন হচ্ছে এর মধ্যে ঢুকিয়ে দেই, তাহলে কিন্তু সেটা আমার পরিসংখ্যানিক তথ্যে হচ্ছে রিপ্রেজেন্ট করবে না। যেমন ধরো আমরা যদি আমরা হচ্ছে ধরো রিসার্চ করতে চাচ্ছি শুধুমাত্র হচ্ছে ঢাকা কলেজের হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের হচ্ছে গড় মার্কস, পরিসংখ্যানে গড় মার্কস আমরা বের করতে চাচ্ছি। এখন যদি শুধুমাত্র আমি ঢাকা কলেজ নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমার শুধুমাত্র ঢাকা কলেজের স্টুডেন্টরাই আসবে এবং ঢাকা কলেজের স্টুডেন্টদের মার্কস এখানে অন্তর্ভুক্ত হবে। এখানে হচ্ছে যে তোমার হচ্ছে কি বলে নীলক্ষেতের বিজনেস সমিতি হচ্ছে গড়ে কত টাকা উৎপাদন করলো সেই ইনফরমেশন কিন্তু এর মধ্যে ঢুকবে না। ঠিক আছে, তো অবশ্যই আমার যে তথ্যগুলো আমরা নিব সেগুলো অবশ্যই প্রাসঙ্গিক তথ্য হতে হবে, অপ্রাসঙ্গিক তথ্য হচ্ছে আমরা নিব না। এক্ষেত্রে আমরা যেমন যখন আমরা ঢাকা কলেজের স্টুডেন্টদের পরিসংখ্যানে গড় মার্ক প্রাপ্ত বের করতে যাব, তখন কিন্তু অবশ্যই সেখানে আমি কোনো প্রাইমারি স্কুলের বা হচ্ছে তোমার ধরো সেকেন্ডারি বা অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের গড় মার্কস কিন্তু আমি এখানে ইনক্লুড করব না। ঠিক আছে, তো এখানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে প্রাসঙ্গিকতা হচ্ছে আমার এখানে থাকতে হবে। আচ্ছা, তো এইগুলোই ছিল হচ্ছে মূলত হচ্ছে আমার হচ্ছে পরিসংখ্যানের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কিছু লিমিটেশন দেখবো। দেখো, লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স এর হচ্ছে কিছু লিমিটেশনও আছে যেগুলো হচ্ছে উল্লেখযোগ্য। যেমন কিছুক্ষণ আগে আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম যে এটা কোনো একটা ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করে না, এগ্রিগেট অফ ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালের সমষ্টি নিয়ে কাজ করে। এটা কিন্তু একটা লিমিটেশন যে একজন ইন্ডিভিজুয়াল নিয়ে আমি কাজ এখানে করছি না। ঠিক আছে, তারপরে হচ্ছে যেমন হচ্ছে স্ট্যাটিস্টিক্স মূলত হচ্ছে যেহেতু এটা পরিসংখ্যানিক হচ্ছে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রকাশ বা হচ্ছে সংখ্যার মাধ্যমে হচ্ছে যেহেতু আমার এটা প্রকাশ করা হয়, এটা অনেক সময় আমাদের যখন হচ্ছে আমরা কোয়ালিটেটিভ ডেটা নিয়ে ডিল করি হচ্ছে কোয়ালিটি, তখন সেক্ষেত্রে সেটাকে যেমন দোষ গুণ অবস্থা সেগুলো তো হচ্ছে সংখ্যা দিয়ে প্রকাশ করা আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর একটা লিমিটেশন। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, যে যেমন আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর কথা বলবো, তখন কিন্তু শুধুমাত্র প্রবাবিলিটি টার্ম নিয়ে কথা বলবো। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে একটা আনসার্টেনিটি রয়ে যায়, কারণ প্রবাবিলিটি মানেই কিন্তু হচ্ছে সম্ভাবনা, তোমরা জানো। কিন্তু এক্ষেত্রে যে আনসার্টেনিটির কোনো সুযোগ নেই, তো এক্ষেত্রে এটাও আমার একটা লিমিটেশন। ঠিক আছে, তারপরে ধরো স্ট্যাটিস্টিক্যাল ডাটা যখন আমরা হচ্ছে কালেক্ট করতে যাই, অনেক সময় আমার অনেক ডাটা মিস ইউজ হয় বা হচ্ছে অনেক ভুল ডাটা ঢুকে যায়, এগুলোও কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স এর কিছু লিমিটেশন। ঠিক আছে, তো তোমরা এখান থেকে লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স গুলো পড়ে নিতে পারবে।
এরপরে আমরা চলে যাই ইম্পর্টেন্স এন্ড স্কোপ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর কিছু ইম্পর্টেন্স এবং স্কোপ আমরা হচ্ছে দেখবো, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স এর প্রয়োগগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্ল্যানিং, ঠিক আছে। আচ্ছা, আমরা যে কোনো ধরনের প্ল্যানিং এর ক্ষেত্রে, হতে পারে সেটা কনস্ট্রাকটিভ, হতে পারে সেটা হচ্ছে তোমার ইকোনমিক্যাল, বা হতে পারে তোমার কোনো হচ্ছে কি বলবো, যে কোনো ধরনের হচ্ছে প্ল্যানিং, সেটা হতে পারে গভর্নমেন্ট প্ল্যানিং বা যে কোনো ধরনের প্ল্যানিং, সেই প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু আমার স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন এবং স্ট্যাটিস্টিক্যাল টুল আমার এগুলো হচ্ছে লাগবেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বিজনেস। আমরা যে কোনো ধরনের বিজনেস যখন রান করতে যাই তখন অবশ্যই আমার ওই বিজনেস সংক্রান্ত স্ট্যাটিস্টিক্যাল যত তথ্য আছে, যত ইনফরমেশন আছে, যে এই বিজনেসটা যদি আমি রান করি সেক্ষেত্রে এই এরিয়াতে কিরকম হচ্ছে প্রভাব ফেলেছে, বা হচ্ছে এই এরিয়াতে হচ্ছে ডেটা দেখে আমরা হয়তো আন্দাজ করতে পারবো যে আমার এই বিজনেসটা কোন এরিয়াতে লঞ্চ করলে আমার বেশি প্রফিট দিবে। এই ধরনের যে ইনফরমেশন গুলো পাওয়ার জন্য কিন্তু আমার অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল হচ্ছে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমার অবশ্যই লাগবে, ঠিক আছে। তারপরে আসি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক্সে হচ্ছে তোমার ইনকাম, সাপ্লাই, প্রাইস, এগুলো সবকিছুতে স্ট্যাটিস্টিক্স ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। যে কোনো ধরনের ইকোনমিক প্রবলেম তুমি যদি সলভ করতে যাও সেক্ষেত্রে তোমার স্ট্যাটিস্টিক্যাল ডাটা প্রয়োজন হবে। তারপরে আসি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে তোমার অবশ্যই সেখানে একজন স্ট্যাটিস্টিক্যাল লোকজন তোমার লাগবে। যেমন ধরো একটা ইন্ডাস্ট্রিতে তোমার যে প্রোডাকশন গুলো হচ্ছে সেই প্রোডাকশন গুলোর যে কোয়ালিটি মেজারমেন্ট, সেই কোয়ালিটি মেজারমেন্ট গুলো কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করে থাকি। যারা পরিসংখ্যানের স্টুডেন্ট তাদের কিন্তু একটা ইয়ারে এরকম একটা কোর্সই আছে, এসকিউসি নামে একটা কোর্স আছে, হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, যেটা তাদেরকে পড়তে হয়। কারণ হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে ইন্সপেকশন প্ল্যান বলো, ইন্ডাস্ট্রির যে কোনো ধরনের হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বলো বা প্রোডাকশনের বলো, সেক্ষেত্রে তোমার স্ট্যাটিস্টিকের প্রয়োগ লাগবে, ঠিক আছে। তারপর আসি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। যখন আর্টিফিশিয়ালের সংখ্যাটা যখন তোমরা পড়েছো সেখানেই কিন্তু দেখেছো যে হচ্ছে ম্যাথের অ্যাপ্লিকেশনই কিন্তু আমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথের একটা ব্রাঞ্চ হচ্ছে তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো আশা করি ম্যাথমেটিক্স এর সাথে যে স্ট্যাটিস্টিক্স ওতপ্রোতভাবে জড়িত সেটা আসলে বলার আর কোনো অপেক্ষা রাখে না, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বায়োলজি, অ্যাস্ট্রোনমি অ্যান্ড মেডিকেল সায়েন্স। তোমার মেডিকেল সায়েন্সে বলো, মেডিকেল সায়েন্সেও কিন্তু তোমার স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যানালাইসিস কাজে লাগে। তোমরা যারা হচ্ছে মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করে, যারা ডাক্তার প্রফেশনে আছে, তাদেরকে যদি তুমি আলাপ করো তারাও কিন্তু বলবে যে হ্যাঁ স্ট্যাটিস্টিক্স আমাদের লাগে, ঠিক আছে। তারপরে আসো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড সাইকোলজি অ্যান্ড এডুকেশন। যারা মনোবিজ্ঞান পড়ে তাদেরও কিন্তু হচ্ছে পরিসংখ্যান সম্পর্কে ধারণা থাকতে হয়, এটা তোমরা নিজেরাও জানো। পরিসংখ্যানে যারা হচ্ছে মনোবিজ্ঞানে পড়াশোনা করে তাদেরও তুমি জিজ্ঞেস করবা, দেখবা ওদেরও কিন্তু স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট হচ্ছে তোমাদের পড়তে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ওয়ার। আচ্ছা, যে কোনো ডিসিশন ফাংশনের ক্ষেত্রে হচ্ছে যে মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল যে কোনো প্ল্যান প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি তুমি এফোর্ট দিবা হচ্ছে, বা হচ্ছে কিভাবে এফোর্ট করলে তোমার হচ্ছে মিনিমাম ডিস্ট্রাকশন হবে, হচ্ছে সেগুলো সব ধরনের হচ্ছে ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু আমার স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে কাজে লাগবে। তো আমরা দেখলাম মূলত স্ট্যাটিস্টিক্সে যেতে প্ল্যানিং এর ক্ষেত্রে বিজনেস, ইকোনমিক্স, ইন্ডাস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, মেডিকেল সায়েন্স, হচ্ছে সাইকোলজি, এডুকেশন, ওয়ার্ক, সর্বত্রই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর হচ্ছে তোমার প্রয়োগ রয়েছে, ব্যবহার রয়েছে, ঠিক আছে। তো এটা গেল। তারপরে এখন আমরা চলে আসবো কিছু হচ্ছে ডেফিনেশনে। আমরা এখানে কিছু ডেফিনেশন দেখবো। প্রথমেই যে হচ্ছে টপিকটা ডেফিনেশন আমরা দেখবো সেটা হচ্ছে পপুলেশন। পপুলেশন মূলত হচ্ছে যত রকমের পসিবল ভ্যালু আমার হতে পারে, যে কোনো একটা ক্রাইটেরিয়ার যত রকমের পসিবল ভ্যালু আমার হতে পারে সবগুলো ভ্যালুরই হচ্ছে এগ্রিগেট বা সম্মিলনী হচ্ছে তোমার পপুলেশন। অর্থাৎ পপুলেশন হচ্ছে সবকিছুর একটা সম্মিলিত রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তারপরেই আসি স্যাম্পল। স্যাম্পল হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। অর্থাৎ ধরে নাও, যদি হচ্ছে আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে বলতে চাই, যেমন ধরো ঢাকা কলেজের সকল স্টুডেন্ট যদি আমার পপুলেশন হয়, তাহলে যে কোনো একটা ডিপার্টমেন্টের কিছু সংখ্যক স্টুডেন্ট হচ্ছে আমার স্যাম্পল, যারা ঢাকা কলেজকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে।
তাহলে পপুলেশনের হচ্ছে পার্টই হচ্ছে তোমার স্যাম্পল। পপুলেশনের একটা অংশ যেটা কিনা আমার পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে সেটাই হচ্ছে আমার স্যাম্পল। তারপরেই চলে আসি ভ্যারিয়েবলে। ভ্যারিয়েবল হচ্ছে যে এমন একটা ক্রাইটেরিয়া যার ভ্যালুটা তোমার পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান, প্লেস টু প্লেস, টাইম টু টাইম ভ্যারি করবে। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো ইনকাম। ইনকাম একটা ভ্যারিয়েবল, কারণ ইনকাম পার্সন টু পার্সন ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, তারপর হচ্ছে টাইম টু টাইম ভ্যারি করে, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। ঠিক আছে? এটা এমন না যে হ্যাঁ, এটা কিন্তু এমন না যে ইনকাম ইনকাম বলেছি তার মানে হচ্ছে ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, টাইম টু টাইম, কান্ট্রি টু কান্ট্রি সব কিছুতেই হচ্ছে সব ক্রাইটেরিয়া গুলোতেই ভ্যারি করবে তা না, হয়তো একটা দুইটা ক্রাইটেরিয়াতে ভ্যারি করতে পারে। ঠিক আছে? যেমন ধরো তোমার ভ্যারিয়েবল, সেক্ষেত্রে যেমন ধরো তোমার চুলের রং। চুলের রং হচ্ছে সবসময় যে টাইম টু টাইম ভ্যারি করবে এরকম কিন্তু না, পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। ঠিক আছে? মোট কথা হচ্ছে তোমার যে কোনো ভাবে হচ্ছে যদি হচ্ছে বিভিন্ন ডাইমেনশন আমরা একটা ক্রাইটেরিয়ার পেয়ে থাকি তাহলে সেটাই হচ্ছে তোমার ভ্যারিয়েবল। ঠিক আছে? আচ্ছা, এখন ভ্যারিয়েবলকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে হতে পারে হচ্ছে সেটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, হতে পারে সেটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। আচ্ছা, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের মধ্যে রয়েছে যেগুলা হচ্ছে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবো না। যেমন ধরো চুলের রং। চুলের রঙে কি কি ডাইমেনশন হতে পারে? চুলের রং হতে পারে কালো, হতে পারে ব্রাউন, হতে পারে হচ্ছে তোমার রেড, এই ধরনের হতে পারে। যেমন হচ্ছে তোমার হচ্ছে ধর্ম। ধর্ম তোমার হতে পারে হিন্দু, হিন্দু ধর্ম হতে পারে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, হতে পারে তোমার বৌদ্ধ, খ্রিস্টান। এরকম দেখো ধর্মের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ডাইমেনশন রয়েছে। এখানে ধর্মটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল, যেটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, মান টু ম্যান ভ্যারি করতে পারে। ঠিক আছে? এখন দেখো এই যে হচ্ছে ধর্মের যে ডাইমেনশন গুলা, এই ডাইমেনশন গুলাকে কিন্তু আমরা এখানে ওভাবে সংখ্যা দিয়ে বলতে পারছি না। যেমন ধরে পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এটা একটা ভ্যারিয়েবল। ঠিক আছে? পরীক্ষা প্রাপ্ত নম্বর 50, 60, 70, 80 কতগুলো সংখ্যার মাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু আমরা কিন্তু এই যে ধর্ম, তারপরে হচ্ছে যে লিঙ্গ, যে পুরুষ মহিলা, এগুলা কিন্তু আমরা হচ্ছে সংখ্যার সাহায্যে প্রকাশ করতে পারছি না। এগুলা হচ্ছে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। কিন্তু পরীক্ষা প্রাপ্ত নম্বর, তারপরে হচ্ছে তোমার যেমন ধরো হচ্ছে ইনকাম, এক্সপেন্ডিচার, এগুলো কিন্তু আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারছি, যেগুলো বিভিন্ন মান দিচ্ছে, বিভিন্ন ডাইমেনশন দিচ্ছে, কিন্তু হচ্ছে সংখ্যা মাধ্যমে প্রকাশ করতে পারছি। যেগুলো আমরা সংখ্যাত্মকভাবে প্রকাশ করতে পারবো সেটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, যেটা সংখ্যাত্মকভাবে হচ্ছে আমরা মেজার করতে পারবো না সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। তো এই গেল হচ্ছে ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের প্রকারভেদ। এছাড়াও আরো দুই রকমের ভ্যারিয়েবল আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ঠিক আছে? ডিসক্রিট ভ্যারিয়েবল হচ্ছে যেই ভ্যারিয়েবল তোমাকে আইসোলেটেড ভ্যালু দিবে বা আইসোলেটেড মান দিবে। ঠিক আছে? যেমন 0, 1, 2, 3 এগুলা হচ্ছে তোমার এক্সাক্ট ভ্যালু দিবে, হচ্ছে 50, 60 তোমার হচ্ছে অনেকটা বলা যায় এরকম ভাবে যে একটা আস্ত মান দিবে এবং সেগুলা হচ্ছে একটা আরেকটা হচ্ছে মানে হচ্ছে আইসোলেটেড হবে একটা ভ্যালু আরেকটা ভ্যালু থেকে। ঠিক আছে? সেক্ষেত্রে সেই ভ্যারিয়েবলের যেই ভ্যারিয়েবলের মানগুলো এরকম আইসোলেটেড মান দিবে সেই ভ্যারিয়েবলটাকে বলা হবে হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল। আর কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হচ্ছে যেই ভ্যারিয়েবলটার মানগুলো তোমার হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে একটা রেঞ্জের মধ্যে মান দিবে। যেমন ধরো হাইট। হাইট হচ্ছে ধরো হচ্ছে 5 থেকে 5 ফিট থেকে 6 ফিটের মধ্যে। ঠিক আছে? সেটা হতে পারে 5 ফিট 5 ইঞ্চ, 5.6 ইঞ্চ। ঠিক আছে? বা ধরো আর কি বলা যেতে পারে, যেমন ধরো তোমার হচ্ছে জুতার সাইজ। ঠিক আছে? জুতার সাইজ তোমার হচ্ছে সবসময় যে একেবারে হচ্ছে 36ই হবে তা না, 36.1 বা 36.12 এরকম ধরনের হচ্ছে তোমার কন্টিনিউয়াস ভ্যালু যে দিবে সেটাই হচ্ছে, যেই ভ্যারিয়েবল এই ধরনের মান দিবে সেটাই হচ্ছে তোমার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল।
ঠিক আছে। তো ডিসক্রিট ভ্যারিয়েবল আর কন্টিনিউয়াস ভ্যারিয়েবল আমরা বুঝে গেলাম যে যেই ভ্যারিয়েবলটার মানগুলো তোমার আইসোলেটেড ভ্যালু দিবে, যে একটা আরেকটা থেকে আইসোলেটেড হবে মানগুলো, এরকম মান দিবে, সেটা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল হচ্ছে। আর যেই ভ্যারিয়েবলটা তোমার হচ্ছে একটা রেঞ্জের মধ্যে কিছু কন্টিনিউয়াস মান দিবে, সেটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ঠিক আছে। এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমি হয়তো একটু বলা হয় হচ্ছে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে আমরা পপুলেশন যে পড়েছিলাম, পপুলেশন কিন্তু আমরা দুই রকমের পেতে পারি, একটা হচ্ছে ফাইনিট পপুলেশন আর একটা হচ্ছে ইনফাইনিট পপুলেশন। ফাইনিট পপুলেশন হচ্ছে যেই পপুলেশনের কোনো যেই পপুলেশনে তোমার একটা সীমা থাকবে, বা হচ্ছে যে একটা লাস্ট পয়েন্ট থাকবে, বা হচ্ছে যে তোমার ক্যালকুলেট করে তুমি শেষ করতে পারবে, এরকম হচ্ছে পপুলেশন হচ্ছে তোমার ফাইনাইট পপুলেশন। ঠিক আছে। যেমন ধরো আমি বলেছি যে ঢাকা কলেজের সকল স্টুডেন্ট, এটা ঢাকা কলেজের পপুলেশন। ঠিক আছে। এবং সেক্ষেত্রে দেখো আমি কিন্তু ঢাকা কলেজের সংখ্যা টোটাল স্টুডেন্ট গুণে শেষ করতে পারছি, এটা ফাইনাইট পপুলেশন। আর ইনফাইনাইট পপুলেশন কি, যেটা আমি গুণে শেষ করতে পারবো না। ঠিক আছে। যেমন ধরো আকাশে তারা, তারার সংখ্যা কিন্তু আমি গুণে শেষ করতে পারবো না, মাথায় চুলের সংখ্যা আমি গুণে শেষ করতে পারবো না, এটা হচ্ছে ইনফাইনিট পপুলেশন। ঠিক আছে। আচ্ছা, তো পপুলেশনেরও হচ্ছে এটা একটু স্কিপ করে গিয়েছিলাম, এটা বলে দিলাম। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা বা তথ্য। ডেটা বা তথ্য মূলত হচ্ছে ইনফরমেশনের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে। যে আমরা নাম্বারের মাধ্যমে বা সংখ্যার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যকে যে উপস্থাপন করছি, যে এই সংখ্যাত্মক যে তথ্য, সেটাই হচ্ছে আমার ডেটা। ঠিক আছে। কেউ বলে ডাটা, কেউ বলে ডেটা, বাংলায় বলা হয় তথ্য। ঠিক আছে। আচ্ছা, এই তথ্য আমার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। ঠিক আমরা যেমন ভ্যারিয়েবলের ক্ষেত্রে বলেছিলাম যে যেই ভ্যারিয়েবলের মানগুলো তোমার হচ্ছে, যেই ভ্যারিয়েবল গুলো তোমার হচ্ছে সংখ্যাত্মক মান দিবে, সেগুলো ছিল হচ্ছে আমার হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। ঠিক সেম ওয়েতে যেই তথ্য সারিটা আমার হচ্ছে, যে ভ্যারিয়েবলটা হচ্ছে আমার হচ্ছে সংখ্যাত্মক মান দিবে, সেই ডেটা সেটটাকে বা সেই ভ্যারিয়েবলের মানগুলোকে বলা হবে, বা সেই ডেটাকে বলা হবে হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। আর যখন আমরা ভ্যারিয়েবল হচ্ছে যখন আমরা সেই ডেটাটাকে হচ্ছে সংখ্যাত্মক ভাবে প্রকাশ করতে পারবো না, হচ্ছে শুধুমাত্র যেমন ধর্ম হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হচ্ছে এই ধরনের ডাটা যখন আমি পাবো, তখন সেটা হয়ে যাবে আমার হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। ঠিক আছে। আচ্ছা, তো ডাটা হচ্ছে ডাটার প্রকারভেদটা আমরা দেখতে পেলাম। তো এরপরে আমরা চলে আসি হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের হচ্ছে পার্থক্য। তোমরা হচ্ছে এই পার্থক্যগুলো কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষা আসে, এগুলো তোমরা দেখবে। ঠিক আছে। তো হচ্ছে যেমন কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল হাইলাইটেড পার্থক্যগুলো যদি আমরা হচ্ছে বলতে চাই, সেক্ষেত্রে আমরা দেখব যে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল গুলাকে আমরা কাউন্ট করতে পারি না, আর কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল গুলাকে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে। তারপরে যেটা আছে যে আচ্ছা, কোয়ালিটেটিভ ভেরিয়েবল গুলা সবসময় হচ্ছে হচ্ছে ডিসক্রিট টাইপের হয়, আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল গুলা হচ্ছে কন্টিনিউয়াস টাইপের হয়ে থাকে। এবং কোয়ালিটেটিভ ভেরিয়েবলের যদি হচ্ছে আমরা উদাহরণ বলতে চাই, সেক্ষেত্রে ইন্টেলিজেন্স আছে, বিউটি আছে। আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে হাইট, ওয়েট, প্রাইস, এগুলো হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এরপরে আমরা চলে যাই ডিফারেন্স বিটুইন ডিসক্রিট ভেরিয়েবল অ্যান্ড কন্টিনিউয়াস ভেরিয়েবল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডিসক্রিট ভ্যারিয়েবল এবং কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য। এর মধ্যে ডিসক্রিট আর কন্টিনিউয়াসের মধ্যে যদি আমরা পার্থক্য করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে যখন হচ্ছে আমার যখন আইসোলেটেড ভ্যালু দিবে কোন একটা ভ্যারিয়েবল, সেটা হয়ে যাবে ডিসক্রিট ভ্যালু। আর যখন হচ্ছে যখন একটা রেঞ্জের মধ্যে যে কোনো মান, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানও যখন আমার হচ্ছে কনসিডার হতে পারে, তখন সেই যে ভ্যারিয়েবলের মানগুলো কনসিডার হতে পারে, সেটা হয়ে যাবে তোমার হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ঠিক আছে। আচ্ছা, আর সেক্ষেত্রে ডিসক্রিট ভ্যারিয়েবলের গুলা হচ্ছে কাউন্টেবল, আর হচ্ছে সেক্ষেত্রে আর কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের গুলা হচ্ছে ইন্টিগ্রাল এবং ফ্র্যাকশনাল ভ্যালু, সব ধরনের মানই হচ্ছে এটা হচ্ছে একসেপ্ট করতে পারে। আর সেক্ষেত্রে ডিসক্রিট ভ্যারিয়েবলের হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের কিছু হচ্ছে উদাহরণ হিসেবে তোমরা নিতে পারো, যেমন ধরো নাম্বার অফ বেবিস অফ এ ফ্যামিলি, এটা কিন্তু ডিসক্রিট ভ্যারিয়েবল। আর সেক্ষেত্রে হাইট অফ এ ক্লাস স্টুডেন্ট, সেটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল।
আচ্ছা, ডিসক্রিট আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আরেকটা যে যেমন নাম্বার অফ বেবিস এর যে উদাহরণটা আমি বললাম, দেখো একটা পরিবারে হচ্ছে বেবি সংখ্যা, এটাকে কিন্তু তুমি হচ্ছে বলতে পারবা না যে এই পরিবারে 2.5 জন বেবি আছে, ঠিক আছে, বা হচ্ছে 2.5 জন বেবি আছে। কিন্তু তুমি যদি এরকম কোনো ভ্যারিয়েবল পাও যেটার মানটাকে তুমি এই 2.5 বা হচ্ছে 2.52 বা এই ধরনের ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা, তখন সেই ভ্যারিয়েবলটা কিন্তু কন্টিনিউয়াস হবে। কিন্তু যেটাকে তুমি এই যে 2.5 বা এরকম ভগ্নাংশ আকারে কোনোভাবেই প্রকাশ করতে পারবে না, সেটা হয়ে যাবে তোমার ডিসক্রিট ভ্যারিয়েবল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমি চলে আসি ডেটার খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিকে, যেটা কিনা হচ্ছে যে ডেটা আমার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি ডেটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি ডাটা আর সেকেন্ডারি ডাটা। আচ্ছা, প্রাইমারি ডাটা কি, প্রথমেই সেটাতে চলে যাচ্ছি। প্রাইমারি ডাটা হচ্ছে যখন একজন ইনভেস্টিগেটর হচ্ছে তার তথ্যটাকে, তার ডাটাটাকে হচ্ছে তথ্যক্ষেত্র থেকে সরাসরি গিয়ে হচ্ছে কালেক্ট করছে, সেই ডাটাটাকে বলা হবে প্রাইমারি ডাটা। এবং এই ডাটাটা কোনো পাবলিশড ডাটা না, যে পাবলিশড একটা ডাটা নিয়ে আমি কাজ করলাম সেরকম ডাটা না। যেমন হচ্ছে তোমাদেরকে আমি একটু বলি, যেমন ধরো আমি যখন বলেছিলাম যে জেলার গড় ধান উৎপাদন, ঠিক আছে, তো আমি যদি এখন আমি ইনভেস্টিগেটর, আমি যদি সেই জেলায় গিয়ে একেবারে প্রতি কৃষকের ঘরে ঘরে গিয়ে হচ্ছে তথ্যগুলো কালেক্ট করে নিয়ে আসি, অর্থাৎ আমার তথ্যক্ষেত্র কি, যে জেলার উপরে আমি কাজ করছি সেটাই, সেই জেলাটা কিন্তু আমার হচ্ছে অনুসন্ধান ক্ষেত্র, সরি তথ্যক্ষেত্র না, অনুসন্ধান ক্ষেত্র। আমি যদি অনুসন্ধান ক্ষেত্রে গিয়ে অর্থাৎ ফিল্ডে গিয়ে সরাসরি তথ্য কালেক্ট করে আনি, সরাসরি হচ্ছে ডাটা কালেক্ট করে আনি, তাহলে সেই ডাটাটা হবে হচ্ছে তোমার প্রাইমারি ডাটা। আর যদি আমি সরাসরি ফিল্ডে গিয়ে তথ্য কালেক্ট না করে হচ্ছে তোমার হচ্ছে যে পাবলিশড কোনো ডাটা থেকে তথ্যগুলা সংগ্রহ করে থাকি, সেটা হবে সেকেন্ডারি ডাটা। যেমন ধরো যে জেলার গড় ধান উৎপাদন যখন আমি বের করতে গেছি, এখন যদি আমি কোনো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোনো প্রতিষ্ঠান থেকে যদি ওই জেলার ধান উৎপাদনের সম্পর্কে তথ্যগুলা হচ্ছে, যেগুলা হচ্ছে আমার পাবলিশ করা, হ্যাঁ, সেই তথ্যগুলা জাস্ট একটা ইনস্টিটিউশনে গিয়ে, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনে গিয়ে জাস্ট বললাম যে অমুক জেলার ধান উৎপাদন সম্পর্কিত সব তথ্য আমার চাই, আপনার কাছে যদি কোনো এরকম ডকুমেন্টারি থেকে থাকে আপনি আমাকে দেন, ঠিক আছে, বা ডাটা সেট যদি থেকে থাকে আমাকে দেন, আমি এটার উপরে কাজ করব। তাহলে সেক্ষেত্রে ওই যে আমি ডাটাটা ওই প্রতিষ্ঠান থেকে নিয়ে তারপরে আমি হচ্ছে অ্যানালাইসিস করে যে আমি বের করলাম যে গড় ধান উৎপাদন কত হতে পারে, সেক্ষেত্রে আমি যে পাবলিশড ডাটাটা হচ্ছে ব্যবহার করলাম, এখানে এই ডাটাটা হবে হচ্ছে তোমার সেকেন্ডারি ডাটা। কিন্তু যদি আমি ফিল্ডে গিয়ে সরাসরি ডাটা কালেক্ট করে নিয়ে আসতাম, তাহলে সেটা হয়ে যেত আমার প্রাইমারি ডাটা। তো সেক্ষেত্রে আশা করি তোমাদের প্রাইমারি ডাটা আর সেকেন্ডারি ডাটাটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি, তোমাদেরকে আবারও বলছি প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আসলে ডিফারেন্স বিটুইন প্রাইমারি ডাটা অ্যান্ড সেকেন্ডারি ডাটা, ঠিক আছে। প্রাইমারি ডাটা অ্যান্ড সেকেন্ডারি ডাটার মধ্যে পার্থক্যটা কি? অনেকেই বলে যে আচ্ছা, ওই যে আমি যে প্রতিষ্ঠান থেকে যে ডাটাটা নিলাম, যে ডাটার উপরে কাজ করে আমি হচ্ছে একটা কনক্লুশন করলাম, অ্যানালাইসিসটা করলাম, হ্যাঁ, তো ওই প্রতিষ্ঠানও তো তোমার মাঠে গিয়েই ওই ডাটাটা কালেক্ট করে এসেছে, তাই না? ডাটাটা তো এমনি এমনি আসেনি, তারাও মাঠে গিয়ে হচ্ছে সার্ভে করে সেই ডাটাটা কালেক্ট করে জাস্ট হচ্ছে তারা পাবলিশ করেছে বা হচ্ছে তারা সংরক্ষণ করেছে, হচ্ছে পুস্তক আকারে বা হচ্ছে সংরক্ষণ করেছে, ঠিক আছে, বা সফট কপি হিসেবে সংরক্ষণ করেছে। তো আলটিমেটলি ওই ডাটাটাই তো আমি আবার নিয়ে আসছি ওই প্রতিষ্ঠানের কাছ থেকে। দেখো এখানে কিন্তু একই ডাটা, ডাটা কিন্তু ভিন্ন না। কিন্তু যখন আমি আমি হচ্ছে অনুসন্ধানকারী বা হচ্ছে আমি হচ্ছে স্ট্যাটিস্টিশিয়ান, তো আমি যখন ওই ডাটাটা যখন মাঠে গিয়ে আনছি, তখন ওই ডাটাটা আমার কাছে হয়ে যাচ্ছে প্রাইমারি ডাটা। কিন্তু আমি যদি মাঠে না গিয়ে প্রতিষ্ঠান থেকে ওই সেম ডাটাটাই জাস্ট প্রতিষ্ঠান থেকে নিয়ে আসি, যেটা কিনা প্রতিষ্ঠান মাঠ থেকে নিয়ে এসেছিল, আমার কাছে ওই প্রতিষ্ঠানের ডাটাটা হয়ে গেল সেকেন্ডারি ডাটা, ঠিক আছে। তাহলে প্রাইমারি ডাটা আর সেকেন্ডারি ডাটা কিন্তু একটা তথ্য মানে একটা ডাটা সেটকে হচ্ছে হচ্ছে সেম ডাটা সেটকে হচ্ছে ইন্ডিকেট করছে,
জাস্ট তোমার সংগ্রহ তুমি কোত্থেকে করেছো সেইটার উপরে সেই অনুসন্ধানের হচ্ছে সোর্সটার ভিডিওটার কারণে নামটা দুটো হয়ে গেছে, একটা প্রাইমারি ডাটা আরেকটা হয়ে গেছে সেকেন্ডারি ডাটা। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে প্রাইমারি ডাটা হচ্ছে আমরা অনুসন্ধান ক্ষেত্র থেকে সরাসরি তো সংগ্রহ করি, আর সেকেন্ডারি ডাটা আমরা কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে থাকি। যদি খুব সহজভাবে বলতে চাই তাহলে এটাই বলতে হবে। আচ্ছা, এরপরে আসো মেথডস অফ কালেক্টিং প্রাইমারি ডাটা। এই যে ফিল্ড থেকে আমরা যে ডাটা কালেকশন করছি সেই প্রাইমারি ডাটা হচ্ছে কিছু মেথড হচ্ছে এখানে দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে মেথডগুলোর মধ্যে রয়েছে ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন, ইনডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন, ইনফরমেশন থ্রু করেসপন্ডেন্স, শিডিউলস টু বি ফিল্ড ইন বাই দ্য ইনফরমেশনস, হচ্ছে শিডিউলস টু বি ফিল্ড বাই দ্য ইনভেস্টিগেটরস। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা হচ্ছে প্রাইমারি ডেটা কালেকশনের বেশ কিছু হচ্ছে পদ্ধতি নাম বা হচ্ছে এখানে দেওয়া আছে। যেমন প্রথমে যেটা রয়েছে ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। এক্ষেত্রে আমরা সরাসরি হচ্ছে ফিল্ডে গিয়ে আমার যে রেসপন্ডেন্ট, মানে যে আমাকে তথ্য প্রদান করবে তাকে বলা হয় রেসপন্ডেন্ট, তার কাছে গিয়ে আমি সরাসরি হচ্ছে তার সাথে পার্সোনাল ইনভেস্টিগেশন করে হচ্ছে তার কাছ থেকে তথ্য কালেক্ট করলাম। তো এটার কিছু মেরিট এবং ডিমেরিটও আছে, তোমরা সেগুলো এখানে দেখতে পাচ্ছ। তারপরে যে প্রসেসটা আমার আছে ইনডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন। ইনডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন হচ্ছে যে আমি সরাসরি তার সাথে কথা না বলে ইনডিরেক্টলি তার কাছ থেকে হচ্ছে তার হচ্ছে রেকর্ড করা অ্যান্সার বা হচ্ছে টেলিফোনের মাধ্যমে তাকে হচ্ছে ইনডিরেক্টলি আমি হচ্ছে ইনভেস্টিগেশনের কাজটা হচ্ছে আমি সেরে ফেললাম, ডাটাটা কালেক্ট করে ফেললাম। আচ্ছা, এটারও কিছু মেরিট ডিমেরিট আছে। তারপরে আছে ইনফরমেশন থ্রু করেসপন্ডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে যে আমি এক্ষেত্রে হচ্ছে মাঠে প্রত্যেকদিন যাওয়া আমার জন্য হয়তো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে অ্যাজ ইনভেস্টিগেটর। সেক্ষেত্রে আমি হচ্ছে কিছু লোকাল লোক ব্যবহার করলাম, যে ওই এলাকার যে আছে কাউকে একজনকে লোকাল করেসপন্ডেন্সকে হচ্ছে আমি দায়িত্ব দিলাম যে তোমার এলাকার, তোমার এই ছোট এলাকাটার সকলের ইনফরমেশন গুলা হচ্ছে তুমি নিবা, আমি হচ্ছে ফিল্ডে এসে তোমার কাছ থেকে একদিন নিয়ে যাব। ঠিক আছে, এরকম করে যদি আমি জনপ্রতিনিধি বা হচ্ছে হচ্ছে এলাকার কিছু রিপ্রেজেন্টেটিভ আমি ফিক্স করে নিয়ে হচ্ছে ইনফরমেশন কালেক্ট করি ফিল্ড থেকে, সেক্ষেত্রে সেটা আমার হচ্ছে ইনফরমেশন থ্রু করেসপন্ডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে শিডিউল টু বি ফিল্ড ইন দ্য ইনফরমেশনস। সেক্ষেত্রে আমরা একটা শিডিউল বা কোশ্চেনিয়ার, এটা তোমরা হচ্ছে শিডিউল বা কোশ্চেনিয়ার ইম্পর্টেন্ট একটা দুইটা ইস্যু। তো শিডিউল বা কোশ্চেনিয়ার এটা হচ্ছে আলটিমেটলি শিডিউল বা কোশ্চেনিয়ার বলতে আমাকে বোঝায় একটা সেট অফ কোশ্চেন। ঠিক আছে, একটা সেট অফ কোশ্চেন বা আমার যে কোয়ারি গুলো আছে সেগুলোকে আমরা সাজিয়ে গুছিয়ে যদি একটা স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করি এবং সেই ফর্মটাকেই হচ্ছে আমি কপি করে 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 সেই ফর্মে যে আমার সেই ফর্মে আমার কিছু যেগুলো আমার জানার প্রয়োজন, যে তথ্যগুলো আমার জানার প্রয়োজন সেগুলো হচ্ছে সেট করা আছে। ঠিক আছে, সেই ফর্মটাকেই আমি হচ্ছে সবার কাছে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে বললাম যে আপনারা এই ফর্মগুলো হচ্ছে ফিল আপ করে হচ্ছে এই ইনফরমেশন গুলো দিয়ে আমাদেরকে সাহায্য করেন। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে শিডিউল বা কোশ্চেনিয়ারের মাধ্যমে হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা, অর্থাৎ প্রাইমারি ডাটা কালেক্ট করার একটা পদ্ধতি। ঠিক আছে, তারপরে শিডিউল টু বি ফিল্ড বাই দ্য ইনভেস্টিগেটর। এটা হচ্ছে একটু 1 মিনিট আমি একটু ইন্টারাপ্ট করছি ক্লাসে। সরি, হচ্ছে আসলে একটু চার্জ দেওয়ার প্রয়োজন পড়েছে ল্যাপটপে। সরি এই ইন্টারাপ্টের জন্য। আচ্ছা, ঠিক আছে, তো যেটা আমরা বলছিলাম যে শিডিউল টু বি ফিল্ড বাই দ্য ইনভেস্টিগেটর। এখন আমরা যে শিডিউল বা কোশ্চেনিয়ারটা তৈরি করেছি, ঠিক আছে, সেটা সেটা কিন্তু আমি নিজেও ফিল আপ করতে পারি, অথবা যে আমার রেসপন্ডেন্ট সেও ফিল আপ করে দিতে পারে। এখন এটা দুইটা মেথড দুই ভাবেই হতে পারে, যে একটা হচ্ছে যে ওই ফিল আপটা আমি হচ্ছে রেসপন্ডেন্টের কাছ থেকে শুনে শুনে ফিল আপ করবো, এটা একটা হতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে শিডিউল টু বি ফিল্ড বাই দ্য
ইনভেস্টিগেটর, আমি ইনভেস্টিগেটর, আমি ইনভেস্ট করছি, আমি ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, তাই আমি ইনভেস্টিগেটর, ঠিক আছে। আরেকটা হতে পারে যে ওই শিডিউল বা কোশ্চেনিয়ারটা আমি হচ্ছে আমার রেসপন্ডেন্ট যারা হচ্ছে অ্যান্সার দিবে তাদেরকে দিয়ে দিলাম এবং তাদেরকে বললাম আপনারা এগুলো একটু ফিল আপ করে দেন, ঠিক আছে। তো এইটাও একটা পদ্ধতি যেটাকে হচ্ছে শিডিউল টু বি ফিল বাই দ্য ইনফরমেন্টস, ঠিক আছে। দেখো এখানে আমরা কোশ্চেনিয়ার এবং শিডিউলের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করেছি। কোশ্চেনিয়ার এবং শিডিউল কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুটা ডেফিনেশন। তো দেখো কোশ্চেনিয়ার এখানে আমি বলেছি যে দ্য কোশ্চেনিয়ার ইজ এ সেট অফ কোশ্চেন্স অন দ্য প্রবলেম আন্ডার ইনভেস্টিগেশন which is addressed to the informants and is sent by post. Questionnaire is filled by the informants themselves. অর্থাৎ কোশ্চেনিয়ার হচ্ছে একটা সেট অফ কোশ্চেন, যে প্রবলেমটা নিয়ে আমি কাজ করছি বা যেটার উপর আমি ইনভেস্টিগেশন করছি সেটার উপরে কিছু কোশ্চেন, যেটা কিনা তোমার হচ্ছে যারা আমাকে ইনফরমেশন দিবে অর্থাৎ রেসপন্ডেন্ট যারা আমার ইনফর্মার তাদেরকে আমি হচ্ছে হচ্ছে দিয়ে দিব, তাদেরকে হচ্ছে পোস্ট করে দিয়ে দিব, তারা সেগুলো আমাকে ফিল আপ করে আমাকে জমা দিবে, ঠিক আছে। শিডিউল, শিডিউল ইজ a set of questions on the problem under investigation which filled by the investigator. এখন আমি যে কোশ্চেন বা শিডিউলটা তৈরি করলাম সেটা যদি আমি নিজে ফিল আপ করি, আমি ইনভেস্টিগেটর তাদের কাছ থেকে শুনে হচ্ছে যারা হচ্ছে আমার রেসপন্ডেন্ট যারা আমাকে তথ্য দিবে তাদের কাছ থেকে শুনে যদি আমি ফিল আপ করি তাহলে সেটা হবে হচ্ছে শিডিউল। ওকে, এই গেল হচ্ছে তোমার কোশ্চেনিয়ার আর শিডিউল। এরপরে আমরা আসি এসেনশিয়ালস, সরি স্লিপ অফ টাং, এসেনশিয়ালস অফ এ গুড কোশ্চেনিয়ার। এখন একটা কোশ্চেনিয়ার আমরা তৈরি করলাম, সেটার কি কি হচ্ছে গুড ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। এগুলোর মধ্যে রয়েছে যে ইট শুড বি ব্রিফ, এটা ব্রিফলি হতে হবে। তারপর যে কোশ্চেন শুড বি সাচ এস ইনফরমেশন শ্যাল বি এবল টু অ্যান্সার, আমি যে কোশ্চেন লিস্টটা তৈরি করলাম এমন কোশ্চেনে আমাকে দিতে হবে যে যেন আমার রেসপন্ডেন্ট যে আমাকে রেসপন্ড করবে, যে আমাকে ইনফরমেশন দেবে, সে যেন অ্যান্সারগুলো খুব সহজে দিতে পারে। আর হচ্ছে তারপর আমাকে দেখতে হবে যে কোশ্চেনের সংখ্যা যেন তুলনামূলকভাবে কম হয়। যদি আমি অতিরিক্ত কোশ্চেন দিয়ে ফেলি, আমি যার কাছ থেকে ইনফরমেশন নিব সে কিন্তু বোর হয়ে যাবে যে আমি এত কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, আর কয়টা অ্যান্সার কোশ্চেন আছে আপনাদের, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলো হচ্ছে। আর হচ্ছে কিছু সেন্সিটিভ কোশ্চেন আছে, যে সেন্সিটিভ কোশ্চেনগুলো পারতপক্ষে আমাদেরকে স্কিপ করতে হবে, ঠিক আছে। এমন কোনো প্রশ্ন রাখা যাবে না যেটা উস্কানিমূলক বা হচ্ছে যেটা তাকে হ্যাম্পার করবে আমার রেসপন্ডেন্টকে, ঠিক আছে। এরকম কিছু করা যাবে না, কোশ্চেন এরকম রাখা যাবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে এছাড়াও আরো কিছু গুড কোয়ালিটিস এখানে দেওয়া আছে কোশ্চেনিয়ারে, এগুলো তোমরা হচ্ছে পড়ে নিতে পারো। আচ্ছা, এরপরে আসি সোর্সেস অফ সেকেন্ডারি ডাটা। আমরা প্রাইমারি ডাটা পড়েছি, সেকেন্ডারি ডাটা পড়েছি। এখন প্রাইমারি ডাটা আমরা বলেছি যে ইনভেস্টিগেশন ফিল্ড থেকে আমরা সরাসরি তথ্য সংগ্রহ করব, আর সেকেন্ডারি ডাটা হচ্ছে আমরা কোনো প্রতিষ্ঠান থেকে হচ্ছে তথ্য সংগ্রহ করব, ঠিক আছে। এখন এই সেকেন্ডারি ডাটার যে সোর্সগুলা, এই প্রতিষ্ঠানগুলা কি কি হতে পারে বা এই সোর্সগুলা কি কি হতে পারে সেগুলো এখানে দেওয়া আছে। এই সেকেন্ডারি ডাটা সোর্সের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে অফিসিয়াল পাবলিকেশন বাই দ্য গভর্নমেন্ট, তারপরে হচ্ছে যে ডিস্ট্রিক্ট বোর্ড বা হচ্ছে মিউনিসিপ্যালিটি কর্তৃক প্রকাশিত বিভিন্ন রিপোর্ট, তারপরে হচ্ছে হতে পারে যে বিভিন্ন জার্নাল হতে পারে, সেটা টেকনিক্যাল, ইকোনমিক্যাল বা হচ্ছে কমার্শিয়াল কোনো জার্নাল, তারপর হচ্ছে যে কোনো ধরনের পাবলিকেশনস হতে পারে, সেটা হচ্ছে নিউজ পেপার্স, তারপর হচ্ছে মার্কেট রিপোর্টস হতে পারে বা হচ্ছে যে ট্রেড বুলেটিনস হতে পারে। এগুলো হচ্ছে আমরা সেকেন্ডারি ডাটার সোর্স হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে। এখানে কিছু প্রিকশনস দেওয়া আছে সেকেন্ডারি ডাটার জন্য, তোমরা চাইলে দেখে নিতে পারো আর কি। তারপরে আসি হচ্ছে তারপরে যে টপিকটা আছে তারপরে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন টেবুলেশন। এই যে ক্লাসিফিকেশন টেবুলেশন, এখান থেকে মূলত হচ্ছে আমাদের ডাটা কালেকশনের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন তোমাদেরকে বলেছি যে হচ্ছে কনডেনসেশন অফ ডাটা, আমি যে ডাটাগুলো কনডেনসেশন অফ ডাটা হচ্ছে মূলত আমি যে ডাটাগুলো কালেক্ট করেছি সেই ডাটাগুলোকে হচ্ছে আমি একীভূতকরণ করব, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কনডেনসেশন অফ ডাটা। তো আজকে তোমাদের যেহেতু প্রথম ক্লাস, তো হচ্ছে আজকে আমি চাচ্ছি যে এতটুকুই পড়াবো, পরবর্তীতে তোমাদের পরের ক্লাসে হচ্ছে আমি আরো কিছু তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যে হচ্ছে তোমাদের যে এখানে
এই যে আমরা এতক্ষণ এত কিছু পড়লাম, ঠিক আছে, কি কি পড়লাম হচ্ছে আরেক ঝলক একটু আমরা হচ্ছে দেখে আসি প্রথম থেকে। তাহলে হচ্ছে তোমাদের কি কি জিনিস পড়তে হবে সেগুলো হচ্ছে একটু ওভারভিউ হয়ে যাবে। প্রথমে আমরা পড়েছি হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স, লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স। তারপরে পড়েছি ইম্পর্টেন্স অ্যান্ড স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স। তারপরে পড়েছি কিছু ডেফিনেশন, সেই ডেফিনেশন গুলোর মধ্যে ছিল পপুলেশন, স্যাম্পল, পপুলেশনের মধ্যে ছিল ফাইনাইট পপুলেশন, ইনফাইনাইট পপুলেশন, ভ্যারিয়েবলের মধ্যে ছিল কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, ডিসক্রিট ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তারপরে আমরা চলে গেছি ডেটাতে বা তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহের ব্যাপারে। সেক্ষেত্রে তথ্যর প্রকারভেদ দেখতে গিয়ে আমরা দেখেছি যে কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ ডেটা হতে পারে, আর সংগ্রহের উপর ভিত্তি করে হচ্ছে প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, দুই ধরনের ডাটা মূলত আমাদের হয়ে থাকে ডাটার ক্ষেত্রে। আমরা কিছু পার্থক্য পড়েছি, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য পড়েছি, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য আমরা পড়েছি। তারপর ডাটা কালেকশনের উপর বেস করে আমরা দুই ধরনের ডাটা পেয়েছি, একটা প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে। তারপরেই আমরা পড়েছি যে প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটার মধ্যে কিছু পার্থক্য, ঠিক আছে। তারপরে আমরা চলে গেছি যে এই যে প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, প্রাইমারি ডাটা কালেকশনের কিছু পদ্ধতি সম্পর্কে আমরা পড়েছি। তারপরেই হচ্ছে সেকেন্ডারি ডাটা যেটা ছিল, সেকেন্ডারি ডাটার হচ্ছে কিছু সোর্স আমরা দেখেছি। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের প্রাথমিকভাবে হচ্ছে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ধারণা। তারপরেই হচ্ছে আমরা পড়েছি যে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ধারণার পরেই আমরা হচ্ছে পড়েছি যে সেই আমাদের যে ডাটাটা যেটা আমরা ব্যবহার করছি, যে ডাটাটা আমরা ব্যবহার করছি সেই ডাটাটা হচ্ছে কিভাবে কিরকম হতে পারে সেটা সম্পর্কে আমরা জেনেছি। তো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব সেই ডাটাটার রিপ্রেজেন্টেশন সম্পর্কে জানতে, অর্থাৎ ডাটা কন্ডোলেশন, অর্থাৎ ডাটা একীভূতকরণ করার পরে আমরা সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা সম্পর্কে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। দেখো সেক্ষেত্রে আমরা যে যে জিনিস পড়বো তার মধ্যে রয়েছে হচ্ছে ক্লাসিফিকেশন, টেবুলেশন, স্টেপস অফ টেবুলেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে পড়বো। তারপরে হচ্ছে চলে যাব আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন গ্রাফ সম্পর্কে পড়বো। এই তো এই ছিল হচ্ছে মোটামুটি আজকের ক্লাসটা। তো আশা করি তোমরা হচ্ছে আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো। আর সেক্ষেত্রে তোমরা হচ্ছে যে টপিকগুলো আছে সেই টপিকের হচ্ছে পড়ার সুবিধার জন্য স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য তো হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে যে জিনিসগুলো পড়ালাম সেগুলো আবারও হচ্ছে একটু হচ্ছে ছবিগুলো দেখাচ্ছি, কারণ তাহলে তোমরা তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে হচ্ছে সুবিধা হবে। হচ্ছে আমি আবারও হচ্ছে আমার ক্লাসের যে ডকুমেন্টারিটা ছিল সেটাতে চলে যাচ্ছি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। প্রথমে আমার আছে ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স। আশা করি স্ক্রিনশট নিয়েছো। তারপরেই আছে আমার ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য। স্ক্রিনশট নেওয়া শেষ? আচ্ছা, এরপরে আসি হচ্ছে লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স। এটা ইম্পর্টেন্ট কিন্তু খুব একটা না, আবার হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে আসি ইম্পর্টেন্ট স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স। স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু হচ্ছে একটু বড়। আচ্ছা, কতটুকু দিলাম? স্ট্যাটিস্টিক্স এন্ড বিজনেস না? আচ্ছা, আমি একটু ছোট করে দিই সাইজটা, তোমাদের তাহলে স্ক্রিনশট নিতে হয়তো সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি প্ল্যানিং
বিজনেস, ইকোনমিক্স এবং ইন্ডাস্ট্রি, এই কয়টা ক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের প্রয়োগ। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আছে ম্যাথমেটিক্স, বায়োলজি, অ্যাস্ট্রোনমি অ্যান্ড মেডিকেল সায়েন্স, একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আছে স্ট্যাটিস্টিক্স এন্ড সাইকোলজি এন্ড এডুকেশন এন্ড ওয়ার, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এরপরে কিছু ডেফিনেশন। এখানে পপুলেশন একটু ছোট করে দিই। এখানে পপুলেশন, স্যাম্পল আর ভ্যারিয়েবলের হচ্ছে ডেফিনেশন আছে, স্ক্রিনশট নিয়েছো আশা করি। এরপরে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, এটা স্ক্রিনশট নাও। আচ্ছা, এরপরে ডিসক্রিট আর কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে চলে যাবে হচ্ছে ডাটা। ডাটার একটা স্ক্রিনশট নাও। এখানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা দুটোই আছে। আচ্ছা, এরপরে আসো ডিফারেন্স বিটুইন কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা দেখো, ডিফারেন্স বিটুইন ডিসক্রিট ভ্যারিয়েবল এন্ড কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, এটা স্ক্রিনশট নাও। আচ্ছা, এরপরে আসি প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা। আচ্ছা, একটু ছোট করে দিই তাহলে একবারে নিতে পারবে। প্রাইমারি ডাটা এন্ড সেকেন্ডারি ডাটা, সাথে হচ্ছে তার ডিফারেন্সটা। স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, ডিফারেন্স বিটুইন প্রাইমারি ডাটা এন্ড সেকেন্ডারি ডাটা। ওকে, এরপরে আসি মেথডস অফ ডাটা কালেকশনে। এটা খুব একটা হাইলাইটেড টপিক না, তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে জাস্ট হচ্ছে টপিকের হচ্ছে যে ABCDE যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চাইলে হচ্ছে পুরো পেজটাও নিতে পারো, আমি একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এক্ষেত্রে হচ্ছে শিডিউল টু বি ফিল্ড, আচ্ছা এটা না, কোশ্চেনিয়ার এন্ড শিডিউল, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে এসেনশিয়ালস অফ এ গুড কোশ্চেনিয়ার, এটা একটা স্ক্রিনশট নাও। একটা টপিক মনে হয় বাদ পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি সোর্সেস অফ সেকেন্ডারি ডাটা, স্ক্রিনশট নাও। এই আর প্রিকশনস ইউজিং সেকেন্ডারি ডাটা, এটা খুব ম্যান্ডেটরি কিছু না, তোমাদের জানার জন্য তোমরা হচ্ছে দেখে নিতে পারো। আর কনডেনসেশন অফ ডাটা, এটা হচ্ছে তুমি ডাটাকে কিভাবে কনডেন্স করবা বা একত্র করবা, এটাই হচ্ছে মূলত কনডেনসেশন অফ ডাটা। তো এই গেল হচ্ছে আজকের ক্লাস। তো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো এবং হচ্ছে এই রেসপেক্টিভ যে টপিকগুলো আমি পড়িয়েছি সেই টপিকগুলো তোমরা হচ্ছে স্টাডি করবে এবং পড়ে নিবে। তো হচ্ছে আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।